সেই কথা বলতে পারার স্বাধীনতা হারিয়ে ঘটনাচক্রে আমি এখন দ্বিতীয় অবস্থায় আছি। আমি আপাতত মুক্তভাবে কথা বলার স্বাধীনতা টেম্পোরারি বন্ধক দিয়েছি। সুতরাং যা মন চাইবে বা কথা মনের মধ্যে জমে আছে সব বলতে পারবো না। তারপরেও আজকে কিছু কথা বলতে চাই। চাকরিটা হয়তো যাবেই চলে, আজ আমি জানি না তো অনেকে জানেন যে ঘটনাচক্রে আমি এখন মানে একটা টেম্পোরারি পাবলিক সার্ভেন্টের দায়িত্বে আছি, সুতরাং হিসাব নিকাশ করে করতে হবে। আমি প্রথমে কয়েকটা একটু নেতিবাচক কথা বলে নিই, তারপরে পজিটিভ কথা বলি। সংস্কার উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় কনসার্ন। আগামী নির্বাচনের আগে সমগ্র রাষ্ট্র ব্যবস্থা এটা ফোকাস এবং এদিকে সবার মনোযোগ, নানামুখী কর্মযজ্ঞ এখানে চলছে। কিন্তু যে কোনো বড় কাজের জন্য মোমেন্টামটা খুব জরুরি, সেটা আমরা জানি। আমাদের মোমেন্টাম এখন কোন অবস্থায় আছে সেটা আমাদের অজানা না, এটা একটু বলে রাখলাম, হত্যা দিয়ে রাখলাম। আমার ব্যক্তিগত মানে অনেক রকম স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল, যেহেতু মোটামুটি একটা লম্বা সময় ধরে সাংবাদিকতার পাশাপাশি অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছি। উনি বললেন আমাদের দিকে যে আমি সুজনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলাম, এখনো আছি। যেহেতু সরকারি কাজে যুক্ত, সে কারণে আছি কথাটা হয়তো এভাবে বলা ঠিক হয় নাই, কিন্তু আছি আসলে মানে মানসিকভাবে আছি। আমার নেতিবাচক বলতে আমার ব্যক্তিগত হতাশার জায়গা যে আমাদের তো আমরা জানি যে প্রধানত 6টা সংস্কার কমিশনের রিকমেন্ডেশন, হাজারো রিকমেন্ডেশন নিয়ে এখন কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তার মধ্যে 166টা বিশেষ গুরুত্বপূর্ণ সুপারিশ, যেগুলো আপনারা জানেন স্প্রেডশিট করে সব পলিটিক্যাল পার্টিকে দেওয়া হয়েছে এবং সেগুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে। কারণ এই 166টা সুপারিশ বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক দলগুলোর অভিযান গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে সুপারিশের সংখ্যা তো অনেক, মানে হাজারের উপরে, এবং তার মধ্যে অনেকগুলো প্রশাসনিক ব্যবস্থায় মানে বিদ্যমান আইন, বিধি এবং সরকারি আদেশে বাস্তবায়নের প্রক্রিয়া চলমান। আমার ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে একটা চাওয়া ছিল যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কিছু বড় রকমের সংস্কার আসবে। এর মধ্যে একটা সংস্কার হলো ডেফিনেটলি রাজনৈতিক সংস্কার, কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে আমলাতন্ত্র, আমার খুব আকাঙ্ক্ষা ছিল যে এটার খোল লঞ্চে বদলে ফেলবার মতো সংস্কার কোনো একদিন বাংলাদেশে হবে। তা আমরা জানি আমাদের আমলাতন্ত্র সংস্কারের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট দুটো কমিশন আজকে মোটামুটি একজনের শত্রু হয়ে যেতে পারি। আমাদের সফরাজ ভাই আছেন এখানে, এবং আমাদের যারা আব্দুল মুহিত চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন আর সফরাজ ভাইয়ের নেতৃত্বে পুলিশ সংস্কার কমিশন হয়েছিল। তো কিন্তু আমাদের আমলাতন্ত্রের সব মিলিয়ে যে আমলাতন্ত্র, শুধু জনপ্রশাসন না, সব মিলিয়ে যে আমলাতন্ত্র, এটা সমস্যা। একটা হলো যে এটা কাঠামোগত বা আইনি সমস্যা, এটা ঔপনিবেশিক আইনি কাঠামোতে এটা চলে। আর আরেকটা হলো আমাদের পলিসি মেকারদের ইনএফিশিয়েন্সির সুযোগে, অদক্ষতার সুযোগে আমলাতন্ত্র এটা একটা দানবীয় রূপ ধারণ করে। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই সংস্কার উদ্যোগে এই দুটো বিষয়কে প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে। যেমন পুলিশ চলে হচ্ছে 1861 সালের আইনে, আমরা জানি অনেক সংস্কার প্রস্তাব আছে পুলিশ সংস্কার কমিশনের তরফ থেকে, ভালো ভালো প্রস্তাব আছে, কিন্তু আসলে পুলিশি ব্যবস্থাটাকে মানে একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপযোগী করে, আমি কিন্তু পুলিশি ব্যবস্থা শব্দটা বলছি, আমি পুলিশ বাহিনী বা পুলিশ সংগঠনটা বলছি। কেন পুলিশ ব্যবস্থা বলছি? একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় পুলিশ ব্যবস্থাটা কেমন হবে? যেমন আমরা দুনিয়া তো মোটামুটি ঘুরেছি, আপনারা অনেকে ঘুরেছেন। গণতান্ত্রিক সভ্য দেশগুলোতে পুলিশ কিন্তু সেন্ট্রাল কমান্ডে একক একটা কমান্ডে চলে। পুলিশ ব্যাপকভাবে ডিসেন্ট্রালাইজ, লোকাল গভর্নমেন্টে বিভিন্ন পুলিশের কার্যক্রম আছে। কারণ আমেরিকার ফেডারেল ব্যবস্থা, ফেডারেল পুলিশে এফবিআই আছে, স্টেট পুলিশ আছে, নিউ ইয়র্ক সিটিতে সিটি পুলিশ আছে, কাউন্টিগুলোতে কাউন্টি নিজস্ব পুলিশ আছে। মানে মূলত পুলিশের 80% কাজ কিন্তু লোকাল পুলিশ করে, কাউন্টি পুলিশ করে। তারপরে বাকি 20%-এর মধ্যে 10% স্টেট পুলিশ করে, আর 10% হয়তো ফেডারেল পুলিশ করে। কিন্তু আমরা আমাদের সেই পুলিশ ব্যবস্থাটাকে প্রপারলি অ্যাড্রেস করতে পারি না, বাট এখন এটা নিয়ে কাজ চলছে।
আর আমাদের যে ব্যুরোক্রেসি বা জনপ্রশাসন সংস্কার কমিশন, সেখানে এটার একেবারে খোলনলচে পাল্টে ফেলার একটা প্রয়োজন আছে, কিন্তু আমরা হয়তো কতটা এবার কাজ করতে পারবো না বলে আমার মনে হয় না। আমাদের জনপ্রশাসন সংস্কারের সঙ্গে লোকাল গভর্নমেন্টটা ভাবে জড়িত, দুটাকে আলাদা করার কোনো সুযোগ নেই, যেটা ডক্টর বদিউল আলম মজুমদার বহুদিন ধরে কাজ করে আসছেন এটা নিয়ে। কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্টকে সেই অর্থে লোকাল গভর্নমেন্ট, দুটা শব্দ তো, স্থানীয় সরকার, আমাদের বাংলাদেশে কিন্তু কোনো স্থানীয় সরকার নাই, কখনোই ছিল না। আমরা ইউনিয়ন পরিষদ শুনি, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এগুলো আসলে কোনোটাই লোকাল গভর্নমেন্ট না, এখানে কোনো গভর্নমেন্ট কনসেপ্ট কাজ করে। আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম যে এইবারের সংস্কারের মধ্য দিয়ে আমাদের লোকালি গভর্নমেন্টের কনসেপ্টটা আমরা কিছুটা হলেও পাবো, কিন্তু আমি সেই জায়গাটা আমার একটু হতাশা আছে, আমি এটা বলে রাখলাম। এটা আমার আমি জানি না, মানে এখানে হয়তো অনেক সীমাবদ্ধতা আছে আমাদের সামগ্রিকভাবে সেই কারণে। নারী আসন প্রসঙ্গে এখানে কথা এসেছে, এখানে নারী আসন বিষয়ে 100 আসনের প্রস্তাব করা হয়েছে 2 কমিশন থেকে। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন কমিশন আলোচনা করেছে, আমি দেখেছি 100 আসন নিয়ে কারো কোনো দ্বিমত নেই, সবাই এ ব্যাপারে একমত যে আমাদের পার্লামেন্টে 100 আসন দিতে হবে, কিন্তু কিভাবে সেই 100 আসন সরাসরি নির্বাচিত হবে এইটা আসলে খুব বেশি ঐক্যমত্যে আসা যায় না। আমি এটা ফর্মাল এবং ইনফর্মালি একাধিকবার উল্লেখ করেছি যে আমার মনে হয়, আমার ব্যক্তিগত অপিনিয়ন বলি, যে নারী আসনের ব্যাপারটা আসলে রাজনৈতিক দলগুলোর উপরে চাপটা বাড়ানো দরকার। তাদেরকে যদি ন্যূনতম 30% নারী প্রার্থী দেওয়ার ব্যাপারে বাধ্য করা যায়, কারণ তারা বাধ্য এই কারণে যে তাদের ভোটারদের 50% উপরে বা 50% নারী, সুতরাং তাকে নারী প্রার্থী বেশি দিতে হবে। 3টা মেজর পার্টি যদি 30% করে নারী আসন দেয়, আমরা দেখবো যে 3টা সব পার্টি মিলায় হাজার হাজার নারী প্রার্থী অটোমেটিক্যালি মাঠে চলে আসবে। তার মধ্যে যদি 70, 80, 100 জন নির্বাচিত, আমি বিশ্বাস করি আসবে, আমি বিশ্বাস করি আসবে। প্রথমবার না আসলেও দ্বিতীয়বার আসবে, তারপরে চলে আসবে নারী, মানে 30% যদি বাধ্য করা যায়, সেটার মধ্যে দিয়ে একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ অফ আপনার নারী এমপি নির্বাচিত হয়ে আসবেন বলে আমার বিশ্বাস। আমি জানি না এই ব্যাপারটা এখনো পর্যন্ত কমিশন মানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির ওপিনিয়ন গুলো নিচ্ছে, হয়তো কোনো একটা স্পষ্ট অবস্থানে যাবে। আর আরেকটা জিনিস একটু এম্বারাসিং হবে, আমি জানি না, এটা আমার বস রিয়াজ ভাই এখানে আছেন, আর রিয়াজ ভাই বলতে হয়তো মানে আমি জানি না রিয়াজ ভাই কিভাবে দিবেন, সেটা হলো প্রবাসীদের ভোটার করার বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আপনারা অনেকেই জানেন যে আমি একটা বিশেষ পরিস্থিতিতে একটা সময় দেশান্তরী হয়েছিলাম, এবং আমি কখনোই মানে নিজেকে প্রবাসী কনসিডার করি না, কিন্তু যেহেতু দেশান্তরে ছিলাম একটা বিশেষ পরিস্থিতিতে, প্রবাসীর আমাদের যারা ভাই বোনেরা আছেন, তাদের অবস্থান, তাদের আকুতি, তাদের চাওয়া, এগুলা জানার সুযোগ হয়েছে। বাংলাদেশের অর্থনীতির দুটো ব্যাকবোন, একটা আমাদের এগ্রিকালচার, আমাদের কৃষক, আমাদের কৃষি, দ্বিতীয় অবস্থানে হচ্ছে আমাদের রেমিটেন্স। আমি একটা কম্পেয়ার করে বলি যে দেখেন, আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে আমরা অনেক হাইলাইট করি, এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিকেরা অনেক রকম সুবিধা পায়। পার্লামেন্টে গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে আপনারা খুঁজলে 100 জনের উপরে এমপি পাবেন বিগত পার্লামেন্টগুলো। তাদেরকে সাবসিডাইজ গ্যাস দেওয়া হয় তাদের ফ্যাক্টরির জন্য, তাদেরকে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়। তারা সব জায়গায় আছে, তারা গভর্নমেন্টে আছে, গভর্নমেন্টের খুঁজে অ্যাটলিস্ট 30% মন্ত্রী পাবেন কাছে। কিন্তু তাদের কি মানে দেশের কন্ট্রিবিউশন, হ্যাঁ 40-50 লাখ ওয়ার্কার আছে, তারা $35 বিলিয়ন এক্সপোর্ট করে, আবার $32 বিলিয়ন ইম্পোর্ট করে। $3 বিলিয়ন হচ্ছে তাদের কন্ট্রিবিউশন। আর প্রবাসীদের কন্ট্রিবিউশন 25 বিলিয়ন, কম বেশি $25 বিলিয়ন। আপনি জানেন কি দিচ্ছেন ভাই? কিছু দিচ্ছেন না। আমাদের রেমিটেন্সে 1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে হোল ইউরোপ, তৃতীয় স্থানে, তারপরে মিডল ইস্ট। আমেরিকা ইউরোপে যারা থাকে, এদের ম্যাক্সিমাম ওইসব দেশের সিটিজেন, তাদের ডুয়াল সিটিজেনশিপ আছে। তাদেরকে ভোটার করা তো ভাই এটা তো একদম প্রাইমারি দাবি, এটা করতেই হবে। 1.5 কোটি মানুষকে ভোটার বাইরে রেখে আপনি যারা দেশের অর্থনীতির মূল যোগানদাতা, তাকে বাইরে রেখে আপনি ইলেকশন করবেন, কেন হবে এটা? কিন্তু যে করে রাখি যে আমার কিন্তু ব্যক্তিগতভাবে ভোটের রাজনীতিতে জড়িত হওয়া বা কোনদিন নির্বাচনে প্রার্থী হওয়া এমন কোনো স্বপ্ন পরিকল্পনা নাই। কিন্তু আমি একটা জিনিস রিয়াজ ভাইয়ের কাছে দোষারোপ করে বলি, যে প্রবাসীদের একটা বড় অংশের দাবি হলো যে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এ ধরনের পজিশনগুলো বাদে বাকি পজিশনগুলো ডুয়াল সিটিজেনশিপ যাদের আছে তারা প্রার্থী হতে পারে। আমেরিকা নির্বাচনে ডুয়াল সিটিজেনশিপ প্রার্থী হতে পারে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ছাড়া, অন্যান্য অনেক দেশে পারে। বাংলাদেশের ইকোনমিতে যাদের এত বড় অবদান, তাদেরকে আপনি ডুয়াল সিটিজেনশিপ নিয়ে প্রার্থী হতে দিবেন না কেন? লোকাল গভর্নমেন্টে হতে পারবে না কেন? এমপি ইলেকশন হতে পারবে না কেন? এটা আমার ওপিনিয়ন, ব্যক্তিগত ওপিনিয়ন। কিন্তু রিয়াজ ভাই
এবং আমাদের কমিশনের বাকি যারা আছে তারা এটাকে গুরুত্ব দিয়ে কনসিডার করেন না। আমি আজকে আমার অপিনিয়নটা বলেছি। এখন আমি এবার ইতিবাচক কথায় চলে আসি। নেতিবাচক অনেক হয়ে গেছে। ইতিবাচক হলো যে আমার সব ক্রিটিসিজম সত্ত্বেও যে সুপারিশগুলো আমাদের 6 কমিশন করেছে, আমি বাকি কমিশনগুলোকে অ্যাড্রেস করছি না কারণ ওগুলো আমার ওইভাবে পড়া হয়নি। এই সমস্ত সুপারিশের অর্ধেকও যদি বাস্তবায়ন করা যায়, বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন আমাদের স্বপ্নের অনেকটা কাছাকাছি আমরা চলে যাব। একবারে তো সব হয়ে যাবে না, মানে অর্ধেকটাও যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এইটা আমাদের গণতান্ত্রিক অভিযাত্রায় আমাদেরকে অনেক দূর এগিয়ে দেবে। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় বড় রকমের পরিবর্তন আসবে এবং আমাদের দেশের ফ্যাসিবাদ ফিরে আসার পথ অনেকখানি বন্ধ হয়ে যাবে। সুতরাং এইখানে এসে আমি আশাবাদী, সব হতাশার পরে আশার কথাই বলব। আমি শেষ করব একটা সতর্কতা উল্লেখ করে। আমাদের অভিজ্ঞতা আছে 2007-08 সালে বাংলাদেশে, সেই অভিজ্ঞতায় সংস্কার শব্দটা গালিতে পরিণত হয়েছে। আমাদের নিশ্চয়ই মনে আছে, দুই বড় রাজনৈতিক দলের এক শ্রেণীর নেতাদেরকে গালি দেওয়া হতো সংস্কারবাদী বলে। এবারের সতর্কতা হলো যে এবার যদি আমরা সংস্কারে ফেল করি বা ব্যর্থ হই, সংস্কার এবার ক্রাইম বা অপরাধ হিসাবে করতে হবে। সুতরাং সবাইকে অনেক ধন্যবাদ।